হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর এই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, খেয়াল করে দেখবে আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড গুলো আছে না, দীর্ঘদিন একই জায়গায় হাত দিয়ে সুইচ বোর্ড গুলো অফ অন করতে করতে কিন্তু দেখা যায় এই হাতের যে একটা ময়লা বা ভিজে হাত বা নোংরা হাত, সেই হাতের কিন্তু একটা দাগ বা একটা ছাপ এরকম ভাবে সুইচ বোর্ডের নিচে বা সুইচ বোর্ডের পাশে এরকম দেয়ালের মধ্যে একটা কালচে হয়ে যেতে থাকে। এটা লক্ষ্য করলে ভালো মতো বুঝতে পারবে চারিদিকে কিন্তু কোথাও কোনো ময়লা নেই, আর সুইচ বোর্ডের আশেপাশের জায়গাটায় যেখানে আমাদের হাত লাগে সেখানে কিন্তু এরকম হয়ে যায়। আর লাইট কালার দেয়ালের কালার থাকলে দেখতে এতটাই বাজে লাগে এই দাগগুলো, যে কোনোভাবে কিন্তু ওঠানো সম্ভব হয় না। কিভাবে ওঠাবো এই চিন্তা ভাবনা করতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে যায়। আর ওঠাতে গেলে যদি খুব জোরে ঘষাঘষি করি সেক্ষেত্রে দেয়ালের কালারটাও ফেড হয়ে যেতে পারে। তো কি করব, এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো হোয়াইট কালার টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করবে। টুথপেস্ট নিয়ে একটুখানি এরকম ভাবে স্ক্রাবারের মধ্যে জল লাগিয়ে নেবে। যে নরম স্ক্রাবার গুলো হয় সেগুলোই ব্যবহার করবে, কোনো রকম শক্ত বা ধারালো স্ক্রাবার কিন্তু ব্যবহার করবে না। হালকা হাতে এইভাবে যদি ঘষে নাও, দেখবে সমস্ত দেয়ালের যে কোনো ধরনের ময়লা কিন্তু উঠে যাবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা পেন পেন্সিলের দাগ দেয়ালের মধ্যে দিয়ে দেয়। তো সেই ধরনের দাগগুলো কিন্তু এইভাবে আমরা তুলে ফেলতে পারি। যে কোনো দেয়ালের মধ্যে যে কোনো ময়লা দাগ যদি থাকে, তো তোমরা কিন্তু এই প্রসেসটা এপ্লাই করতে পারো। হালকা হাতে ঘষবে, তবে খুব একটা জায়গায় বেশি ঘষাঘষি করবে না। তাতে একেকজনের দেয়ালের কালার একেক রকম থাকে, তাতে কিন্তু ফেড হয়ে যাবে। তো হালকা হাতে ঘষে নিয়ে এরপর একটা শুকনো বা হালকা ভেজা একটা কাপড়ের সাহায্যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম দাগ কিন্তু আর নেই। যে এরকম দাগ ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে। দেখতেও একেবারে পরিষ্কার লাগছে। তো এইভাবে যদি আমরা দেয়ালের দাগগুলোকে পরিষ্কার করে নিতে পারি, তাহলে দেখবে দেয়ালটা তো দেখতে ভালো লাগবেই। সাথে কিন্তু আমাদের খরচাটাও বেশ খানিকটা কমবে, আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। তো কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে কিন্তু কোনো রকম দাগ ছিল। আর সাথে কিন্তু দেয়ালটা খুব সুন্দর মতো পরিষ্কারও হয়েছে। তো হালকা হাতে যদি এভাবে পরিষ্কার করা যায়, তাহলে দেখবে দেয়ালের কোনো রকম কালার ফেড হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। তো চলো দেখে নাও পরের টিপস। চা করার সময় বা দুধ জাল দেওয়ার সময় বা কোনো কিছু এরকম ভাবে বসিয়ে দিয়ে যদি আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এদিক ওদিক চলে যাই, তখন কিন্তু এসে দেখা যায় পুরো চারিদিকে এগুলো পুড়ে পুরো চারিদিকটা গ্যাসের নষ্ট হয়ে গেছে। বিশেষ করে চা বা দুধ বসালে তো এরকম সমস্যা হয়। যখন আমরা গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবো তখন খুব সহজে গরম হতে চাইবে না। আর যখন একটু চোখের এদিক হব, তখন কিন্তু চারিদিকে পুড়ে এইভাবে নষ্ট হয়ে যাবে। যেরকম অপরিষ্কার হবে, তাতে কিন্তু অনেকটা জিনিসও ওয়েস্টেজ হবে। তো কিভাবে আমরা এদিক ওদিক গেলে পরে ছোট্ট একটা কাজ যদি করে রেখে যেতে পারি, তাহলে কিন্তু আর এই উতলে যাওয়ার ব্যাপারটা থাকবে না। তার জন্য কি করব, এরকম নিয়ে নিয়েছি একটা কাঠের হাতা। তো কাঠের হাতা হোক, কাঠের খুন্তি হোক, যে কোনো জিনিস কাঠেরই নেবে। তো এ পর্যায়ে কি করব, দেখো আমি গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিলাম। আর কাঠের খুন্তিটাকে এইরকম ভাবে আমি গ্যাসের ওপর বসানো পাত্রটার ওপর এইরকম ভাবে রেখে দেবো। তাতে কি হবে দেখবে বন্ধুরা, যতই গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো থাকুক না কেন, যখনই এই দুধ বা চাটা উতলে আসবে, তখন দেখবে এই যখনই কাঠের খুন্তি বা হাতার মধ্যে একটুখানি টাচ হবে না, তখন কিন্তু ও অটোমেটিক আবার নিচের দিকে নেমে যাবে। ঠিক যেরকম আমরা গ্যাসের ফ্লেম কমালে বা বাড়ালে পরে দুধ উতলে যায় বা আবার কমে যায়, ঠিক সেই জিনিসটা হবে। কিন্তু একেবারে কিন্তু এটা উতলে পড়বে না। তো কাঠের খুন্তি বা হাতা দেওয়ার কারণে এই ছোট্ট একটা জিনিস কিন্তু আমাদের বেশ অনেকটা অপচয়ের হাত থেকে ঠিক হবে। সাথে কিন্তু অপরিষ্কারও হবে না। যখনই কাঠের খুন্তিটার মধ্যে এই জিনিসটার টাচ লাগবে, আবার একা একাই কিন্তু গ্যাসের ফ্লেম কমানোর মতো আস্তে আস্তে কমে যাবে। সাথে দুধ বা চাটাও কিন্তু বেশ অনেকটা নিচে চলে যাবে। তো আশা করছি এই ছোট টিপসটা যখন আমরা অন্যান্য কোনো কাজ করব, এই যে ছোট্ট টিপসটা ফলো করতে ভুলবো না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। অনেক সময় লক্ষ্য করে দেখবে যে গ্যাস বার্নারের মধ্যে আগুন কিন্তু আমরা সাফিসিয়েন্ট পাই না। তো কেন সাফিসিয়েন্ট পাই না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো যাচাই করি না। আমরা কি করি, এরকম যদি বার্নারের মধ্যে খুব কম আগুন পাই, আমরা মেকানিক ডেকে এনে ঠিক করি। কিন্তু ঘরে যদি এই ছোট ছোট জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমরা একাই ঠিক করতে পারবো। তো অনেক সময় হয় রেগুলেটরটা টাইট হয়ে যাওয়ার কারণেও কিন্তু আমরা ঠিকঠাক মতো গ্যাস সাপ্লাই পাই না। তার ফলে এরকম গ্যাসের আগুন অর্ধেক পাই তো অর্ধেক পাই না। তো কিভাবে বুঝবো যে এর মধ্যে ময়লা হয়েছে কিনা বা এটা টাইট হয়ে গেছে কিনা? অনেক সময় দেখবে যেহেতু এই যে
আমরা রেগুলেটরটা না, এই রেগুলেটরটার মধ্যেখানে যে একটুখানি ফাঁক থাকে, এই ফাঁকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রান্নার তেল, মসলা এগুলো পড়ে দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে এখানে কিন্তু ময়লা পড়ে এই রেগুলেটরটাকে শক্ত করে দেয়। আর রেগুলেটরটা শক্ত হলে অটোমেটিক আমরা গ্যাস কম পাবো। তো এটাকে বাড়িতেই কিন্তু আমরা সুন্দর মতো এই ফেলে দেওয়া একটা ওষুধের স্টিপ দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো এইভাবে যদি পরিষ্কার করে নিই, দেখবে বন্ধুরা গ্যাসের ফ্লেমের আগুনটা কিন্তু আমরা খুব সহজেই হাই পাবো। কখনো কিন্তু আর কম পাবো না। তো এই ভেতরে যদি কোনো রকম তেল মসলা জমে থাকে তাহলেই কিন্তু গ্যাসের আগুন কম পাবো। আর যে সাইডের বার্নার গুলো রয়েছে যেগুলো জ্বলছে না, সেখান থেকে গ্যাস অনেকটাই কিন্তু খরচা হয়ে যাবে। ফলে আমাদের একটা সিলিন্ডার কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর দেখো আমি বার্নারটাকে খুলে নিয়েছি। বার্নারের ভেতরের অংশতেও কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে তেল ছিটে একটা ময়লা পড়ে যায়, যার কারণেও কিন্তু সাইড থেকে লিক হতে থাকে গ্যাস, বা সাইড থেকে হয়তো গ্যাস বেরিয়ে যায়, যার ফলে কিন্তু আমরা গ্যাস অনেকটা কম পাই। তাই বার্নারটা যেহেতু গরম, তাই একটা কাপড়ের সাহায্যে এইভাবে খুলে নিয়ে এই ফেলে দেওয়া খালি ওষুধের স্ট্রিপটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আবার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে যে পরিমাণ আমি গ্যাস কম পাচ্ছিলাম সেই তুলনায় কিন্তু আগের তুলনায় অনেক ভালো গ্যাস পাচ্ছি রেগুলেটর আর বার্নারটা পরিষ্কার করার কারণে। তাই ফেলে দেওয়া ওষুধের স্ট্রিপগুলোকে কিন্তু আমরা এই কাজে ব্যবহার করতেই পারি। টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেক দিনের খাবারের তালিকার মধ্যে কিন্তু মুসুর ডালটা রাখি, যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, হজমে সাহায্য করে, তাই প্রত্যেকদিন খাবারের মধ্যে কিন্তু মুসুর ডালটা রাখি। তাছাড়া হাই প্রোটিনে ভরপুর। কিন্তু বন্ধুরা, মুসুর ডাল অনেকেরই খাওয়া বারণ থাকে ইউরিক অ্যাসিডের জন্য। আমরা অনেকেই জানি যে ডাল সেদ্ধর সময় এরকম একটা ফেনা বেরোয়। অনেকে আছে প্রেসার কুকারে করে ডাল রান্না করে। তো তাদের জন্য একটা ইনফরমেশন দেব, যখনই আমরা কড়াই বা প্রেসারে যেভাবেই আমরা ডালটা রান্না করি না কেন, ডালটা প্রথম ফোটার সময় কিন্তু এরকম একটা ফেনা বেরোবে। অনেকেই আছে এই ফেনাটাকে কেটে বাদ দিয়ে দেয়, অনেকেই হয়তো এই ফেনাটাকে বাদ দেয় না। তো আমরা যখন ডাল বাজার থেকে কিনে আনি, মানে ডালটা যখন কোনো কারখানায় তৈরি হয়, তখন কিন্তু এর মধ্যে নানান রকম কেমিক্যাল দেওয়া থাকে, বা পালিশের যে গুঁড়োগুলো থাকে সেই গুঁড়োগুলো কিন্তু ঠিকঠাক মতো ধোয়ার কারণে ডালটা সেদ্ধর আগে যখন আমরা ধুই না, তখন কিন্তু এই ডালের মধ্যে নানান রকম কেমিক্যাল বলো বা কোনো কিছু মেশানো থাকলে সেটা কিন্তু উঠতে যায় না। যখন আমরা এটাকে সেদ্ধ করতে বসাবো, তখন কিন্তু এই ডালের ফেনাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সেটা যে কোনো ডালেই হোক না কেন, প্রথমে এই ফেনাটাকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এর মধ্যে যে নানান রকম কেমিক্যাল বা কোনো কিছু মেশানো রয়েছে সেটা কিন্তু চলে যাবে। তাছাড়াও যাদের ইউরিক অ্যাসিডের জন্য মুসুর ডাল খেতে পারে না, তারাও যদি এইরকম ভাবে ফেনাটাকে কেটে বাদ দিয়ে দেয়, তারাও কিন্তু নিশ্চিন্তে এই ডালটা খেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তাই মুসুর ডাল সেদ্ধর সময় বা মুসুর ডাল রান্নার সময় এই কটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা ঘর বাড়ি প্রত্যেকদিন ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করলেও ঘরের কোনা কানাচির ময়লাগুলো কিন্তু ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছার সাথে ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। যেহেতু কোনার দিকের স্পেসটা খুব ছোট আর এই একটা ফাঁক জায়গা থাকায় কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে ধুলো ময়লা ঢুকে যায়। তো কিভাবে এই ধুলো ময়লা হাত না লাগিয়ে পরিষ্কার করব, তার জন্য এটা ছোট্ট একটা টিপস। এর জন্য নিয়ে নিয়েছি একটা চিরুনি। ঘরে এরকম অনেক চিরুনি থাকে, নষ্ট হয়ে যায় বা হয়তো ধারালো হয়ে গেছে, আমরা ব্যবহার করতে পারছি না বা ভেঙে গেছে, এই ধরনের একটা বাতিল চিরুনি নিয়ে নেবে। চিরুনির মধ্যে পরিয়ে দেবে একটা পুরোনো মোজা। তো এই কাজটা কিন্তু অনেক সহজে হয়ে যাবে আমাদের হাত লাগানো ছাড়াই। ঘরের কোনা কানাচি, এসকাটিং, সিঁড়ির কোনা কানাচি, আসবাবপত্রের আশেপাশে যে সমস্ত জায়গায় আমাদের হাত ঢোকে না, বা এই ধরনের কোনা কানাচি গুলোর খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজে। তার জন্য এই কোনা কানাচি গুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক দিয়ে দিলাম। তোমরা রান্নাঘরের জন্য যদি একটা এক্সট্রা হারপিক কিনে নাও, তাহলে রান্নাঘরের অনেকগুলো কাজ হয়ে যাবে। এরপর এই মোজাটাকে হালকা একটু ভিজিয়ে নিয়ে চিরুনির সাহায্যে যদি এইভাবে ঘষে পরিষ্কার করি, তোমরা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর মতো এই কোনা কানাচিগুলো কিভাবে পরিষ্কার হবে। চিরুনির সাইডগুলো ধারালো আর সরু হওয়ায় কিন্তু খুব সুন্দর মতো যে কোনো কোনা কানাচির মধ্যে আমরা ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো। তারপর পরিষ্কার কাপড় বা শুকনো একটা ভিজে কাপড় দিয়ে হালকা করে এরকম ভাবে মুছে নিয়ে তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি কি পরিমাণ কোনা কানাচিগুলো আশেপাশের অঞ্চলটা নোংরা রয়েছে, আর এইটুকু জায়গা যেটুকু জায়গা আমি পরিষ্কার করেছি সেটুকু জায়গা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ঝামেলা ছাড়াই সুন্দর মতো পরিষ্কার করার জন্য দারুণ একটা টিপস। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।